প্রণয়ের অমল কাব্য পর্ব সংখ্যা ১৩। লেখক DRM সোহাগ। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। ফাইজ এগিয়ে আসে ছাদের দরজার দিকে। এখান থেকেই তো কিসের আওয়াজ আসতো। ইনায়া ভয়ে মৃদু কাঁপছে, বারবার ঢোক গিলছে। ফাইজ ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে দেখলো একটা পটকার প্যাকেট। ছেলেটা অবাক না হয়ে পারল না। এই বাসায় তো কোনো বাচ্চা নেই তার জানা মতে। তাহলে এই বাদরামিটা কে করলো? ফোন পকেটে রেখে ইনায়ের দিকে এগিয়ে এসে পকেটে হাত রেখে দাঁড়ায়। ইনায়ের মাথা নিচু। ফাইজ আরও দুপা এগিয়ে আসে। ইনায়া চোখ বড় বড় করে তাকায়, কাপা কণ্ঠে বলে, এগোচ্ছেন কেন? ফাইজ ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, লিটল গার্ল, তুমি অনেক বড় হয়ে গিয়েছো। ইনায়া দৃষ্টি নামিয়ে এদিক ওদিক তাকায়। ফাইজ ভুরুকুসকে বলে, তোমার কোনো ফ্রেন্ডকে দাওয়াত করেছো? ইনায়া দুদিকে মাথা নেড়ে বলে, না তো। তাহলে এইসব বাদরামি কে করছে? পটকা ফুটিয়ে আমার হাফ বইয়ের হার্টবিট বাড়িয়ে দিয়েছে। ইনায়া পেছন থেকে আরেকটু চেপে যায়, আমতা আমতা করে বলে, মায়েরা হয়তো। কে এটা? ভাইয়ার বউ। ফাইজ দুহাত আড়াআড়িভাবে নিয়ে ডান হাতের দু আঙুল গালে রেখে ভাবুক ভঙ্গিতে বলে, ইরফানের বাচ্চা মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে শুনেছি, কিন্তু এরকম মেয়ের সাথে? সিরিয়াসলি? ইরফানের বউ এরকম বাদর? আনবিলিভেবল। ইনায়া রেগে বলে, মায়েরা অনেক ভালো। ফাইজ ভুরুকুসকে তাকায় ইনায়ের মুখের দিকে। মেয়েটার কপালে বিরক্তির ভাঁজ, খানিক রাগের আভা। ফাইজ গম্ভীর মুখে বলে, লিটল কুইন, আমাকে রাগ দেখাবে না, আমার রাগ ভাঙাবে, বুঝেছো? ইনায়া মাথা নিচু করে মুখ বাঁকিয়ে বিড়বিড় করে, বয়ে গেছে আমার। কথাটা ফাইজের কানে পৌঁছেছে। মাঝে মধ্যে দূরত্ব ঘুচিয়ে নেয় আরেকটু। ইনায়া পেছাতে পেছাতে ছাদের রেলিংয়ে ঠেকেছে। ফাইজ ডান হাতে রেলিংয়ের ওপরে ভর করে রাখে, মাথা নিচু করে ঘাড় বাঁকিয়ে ইনায়ার মুখ পানে তাকায়। নিজের মুখের সামনে ফাইজের মুখ দেখে ইনায়া চোখ বুজে মৃদু স্বরে বলে, দূরে সরুন প্লিজ। ফাইজ এক পেশে হাসে, লো ভয়েসে বলে, বিয়ের পরের জন্য সব তুলে রাখছি লিটল কুইন, তুমি আমাকে ভীষণ জ্বালিয়েছ। এরপর আর একবার কল রিসিভ না করলে তোমার ভাবির পরীক্ষার ওয়েট করব না কিন্তু। কথাটা বলে ইনায়ের থেকে দূরে সরে দাঁড়ায় ফাইজ। পকেটে দুহাত গুজে আফসোসের সুরে বলে, আমি বুঝলাম না, আমাদের ছেলেদের কি বউয়ের সান্নিধ্য পাওয়ার অপেক্ষা করার জন্য জন্ম হয়েছে নাকি? আমি শুদ্ধ, ইরফানের সব এক কেস, আমাদের জ্বালা কেউ বোঝে না, বোঝে না। ইনায়া ভুরুকুসকে নিল। ইরফান ভাইয়ার আবার অপেক্ষা কিসের? ও হয়তো মায়রাকে তাড়ানোর অপেক্ষার কথা বলছে। ইনায়ার মন খারাপ হয়। মায়রা কি তার ভাবি হয়ে সারা জীবন থাকবে না? মুখ ফসকে বলে ফেলে, ভাইয়া বউকে ছাড়ার অপেক্ষা করে? ফাইজ শব্দ করে হেসে দেয় ইনায়ের কথা শুনে। ইনায়া বোকা চোখে ফাইজের দিকে তাকায়। এমন পাগলের মতো হাসতে দেখে বিরক্ত হয়। সে কষ্টের কথা বলছে আর এই লোক হাসছে, অসহ্য। ফাইজ একটু পর নিজের হাসি চেপে বলে, লিটল কুইন, ইউ আর ভেরি সিলি গার্ল। ইনায়ার চোখ মুখে বিরক্তি। সে তো সত্যিটাই বলল। এই লোক উল্টো তাকে বোকা বলছে। ফাইজ আবারও আফসোসের সুর তুলে, বোঝে না রে, বোঝে না, আমাদের দুঃখ কেউ বোঝে না। ইনায়া আর চোখে ফাইজের দিকে তাকাই। চাঁদের আলোয় ফাইজের আফসোসের ভারে নুয়ে পড়া মুখটা দেখে ইনায়ার মায়া হলো। ফাইজ হঠাৎই ইনায়ের দিকে তাকালে ইনায়া থতমত খেয়ে চোখ নামিয়ে নেয়। ফাইজ বিস্তর হাসে, সময় ব্যয় না করে ইনায়ের পাশে দাঁড়ায়, তবে মাঝে এক চিমটি পরিমাণ দূরত্ব রেখেছে। পকেটে দুহাত রেখে ডান পা রেলিংয়ের সাথে ঠেকিয়ে ফিসফিসিয়ে বলে, হাফ বইয়ের লজ্জা ভাঙানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। ইনায়া চোখ বুজে নেয়। হৃদস্পন্দনের গতি বেড়েছে। ছাদ থেকে নামার উদ্দেশ্যে দ্রুত পায়ে এগোয়। কয়েক পা ফেলে ফাইজ ইনায়ের সামনে তার বাম পা রাখে। ইনায়া হোঁচট খেতে গিয়েও নিজেকে সামলে বলে ওঠে, আমাকে ছোবেন না। ফাইজের দুহাত পকেটে। হবু বউয়ের কথায় ঠোঁট প্রসারিত হয়। দুপা পিছিয়ে ইনায়ের পিছনে দাঁড়ায়। ইনায়ের মাথা ফাইজের বুক সমান। ফাইজ ডান দিকে একটুখানি ঘাড় বাঁকিয়ে ঠোঁটের কোণে মৃদু হাসি লেপ্টে ডাকে, বি রেডি মাই লিটল কুইন ফর এ হালাল টাচ। ইনায়ার লজ্জায় কান গরম হয়। এখানে আর কিছুক্ষণ থাকলে তার সর্বশক্তি ফুরিয়ে ঠাস করে পড়ে যাবে। আর দাঁড়ায় না, দৌড় দেয়। এক দৌড়ে ছাদ থেকে সিঁড়িতে গিয়ে নামে। ফাইজ শব্দ করে হাসে, দুহাত তুলে টান দিয়ে বলেন, আহা, অপেক্ষা, লিটল কুইন, লাভ ইউ।
ইনায়া ছাদের দরজা থেকে একবার পিছু ফিরে তাকায় হাস্যোজ্জ্বল ফাইজের পানে। কিছুটা গলা চড়িয়ে বলে, বখাটে পুরুষ। ফাইজ অন্ধকারে চেয়ে আবারও শব্দ করে হেসে বলে, ইয়োর পার্সোনাল। আচ্ছা শোনো, এইবার আবার দৃশ্যপট ইরফান আর মায়রার দিকে আসলো, বুঝছো? আমি কিছু বলেছি? মায়রা এবার রেগে যায়। অসভ্য লোক, তার সামনে শাড়ি খুলতে বলছে। চোখ তুলে ইরফানের পানে চেয়ে কোমরে দুহাত রেখে রেগে বলে, আপনি আসলেই অসভ্য। আমার মতো মাসুম বাচ্চার কাপড় খুলতে বলছেন? আপনার সামনে আমি শাড়ি খুলব না, বুঝলেন? ইরফান রেগে মায়রার দিকে এগিয়ে আসে। মায়রা ভয় পেয়ে ডান দিকে কিছুটা হেলে দেওয়ালের সাথে চেপে দাঁড়ায়, মাথা নিচু, তবে আর চোখে ইরফানের দিকে দৃষ্টি রাখে। ইরফান মায়রার হাত ধরে নিজের দিকে ফিরিয়ে নেয়। মায়রা এলোমেলো দৃষ্টি ফেলে। লোকটা শুধু তার থেকে চলে আসে, আর তার ভেতরে হয় সুনামি। উফ! তার ভাবনার মাঝে ইরফানের শান্ত গলা ভেসে আসে, স্টুপিড! আমার সামনে শাড়ি খুলতে বলেছি? আই নো ইউ আর এ লিটল বেবি। কথাটা বলে আশেপাশে তাকাই, ফোঁস করে শ্বাস ফেলে ঘরের বাইরে বেরিয়ে যায়। মায়েরা ভাবনার জগতে, এই জগতে কিভাবে থাকবে? ইরফানের এত শান্ত কণ্ঠ মেয়েটার হজম হচ্ছে না, বদহজম হবে আজ শিওর। ইরফান বাইরে বেরিয়ে আসলে ইনায়াকে দেখতে পাই। ইনায়া এগিয়ে এসে বলে, কিছু বলবে ভাইয়া? ইরফান দোতলা থেকে তাদের ড্রয়িং রুমে তাকায়, সেখানে এখনো সবাই বসে। ইনায়ার দিকে তাকিয়ে বলে, রিতাকে বলবি ওই স্টুপিটের জামা আর একটা বই এনে আমাকে দিতে। ইনায়া অদ্ভুতভাবে তাকায় তার ভাইয়ের দিকে। স্টুপিট মানে যে মায়রাকে বুঝিয়েছে তার ভাই, এটা তার চেয়ে ভালো আর কে জানবে। মায়রা যা অ্যাক্টিং করে দেখালো, এরপর আর ভুল হওয়ার কোনো চান্স নেই। ইনায়ার এমন দৃষ্টিতে ইরফান কিছুটা বিব্রত বোধ করে। নিজেকে সামলে ধমকের সুরে বলে, হোয়াট? ইনায়া কিছু না বলে চলে যেতে নিলে মায়রা দরজা খুলে বলে, আপু আমাকে নিয়ে যাও। মায়রার কথা শুনে ইনায়া পিছু ফিরে তাকায়। ইরফান রেগে তাকায় মায়রার দিকে। সামনে তাকালে দেখলো ফাইজ আসছে, আর নিচে থেকে শুদ্ধ আর ফাইজের সেই মামাতো ভাই ওপরে আসছে। হাত মুঠো করে মায়রার দিকে তাকায়। তার শাড়ির অবস্থা বেহাল, সাথে চুল ভীষণ এলোমেলো। ইনায়া কিছু বলার আগে ইরফান রেগে মায়রার দিকে তার ঘরের ভেতরে গায়ের জোরে ধাক্কা দেয়। এরপর সে দ্রুত ঘরের ভেতরে গিয়ে মায়রার পড়ে যাওয়ার আগে মায়রাকে বাম হাতে তার সাথে শক্ত করে আগলে ডান পা দিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। মায়রা চেঁচিয়ে উঠতে চায়, তার আগে ইরফান মায়রার মুখ ডান হাতে চেপে ধরে। মায়রা চোখ বড় বড় করে তাকায়। ইরফান দাঁতে দাঁত চেপে বলে, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দিব, ইডিয়েট! মায়রা বাঁ হাতে ইরফানের হাত তার মুখ থেকে সরাতে চায়, তবে পারে না ইরফানের শক্তির সাথে। ক্লান্তি নিয়ে শান্ত হয়ে যায়। অসহায় চোখে ইরফানের দিকে তাকায়। ইরফান গম্ভীর চোখে মায়রার দিকে চেয়ে মায়রা চোখ নামিয়ে নেয়। দরজার ওপাশ থেকে ফাইজ নক করে ইরফানকে ডাকে। ইরফান মায়রার মুখ থেকে হাত সরিয়ে দেয়। মায়রা স্বস্তির নিঃশ্বাস ফেলে। ইরফান মায়রাকে ঠেলে তার থেকে দূরে সরায়। মায়রা কিছু বলতে নিলে তার আগে ইরফান দাঁতে দাঁত পিষে চিবিয়ে চিবিয়ে বলে, জাস্ট একটা ওয়ার্ড উচ্চারণ কর, আই সোয়ার, এই দুই গাল থাপড়ে লাল করে দেবো, স্টুপিড। মায়েরা সাথে সাথে তার দুহাত দুগালে তুলে নেয়। একটু আগে বদহজম হওয়ার কথা ছিল, কিন্তু তা ভ্যানিশ। এই লোকের আসল পরিচয় এটাই। তখন হয়তো ভূতে ধরেছিল, তাই স্বাভাবিকভাবে কথা বলছিল। ইরফান বাঁ হাতে মায়রার ডান হাতের বাহু ধরে বাম দিকে ঠেলে সরিয়ে দেয়। এরপর দ্রুত তার ঘরের দরজা খুলে বেরিয়ে বাইরে থেকে দরজা লক করে দেয়। মায়েরা অসহায় মুখ করে বন্ধ দরজার পানে চেয়ে থাকে। এমন বন্দি জীবন আর ভালো লাগে না, অসহ্য লোক একটা। ইরফানকে দরজা লক করতে দেখে ফাইজ বলে, তোর ঘরে চল, আমি রেস্ট নিব। ইরফান গম্ভীর গলায় বলে, গেস্ট রুমে চল। সারা জীবন তো তোর রুমে এসে রেস্ট নিলাম, আজ আবার নতুন নিয়ম কেন? বাদ দে, একটু শুতে দে, বিয়ের পর আর আসবো না। তখন বউয়ের ঘরই আমার ঘর, দেখি সর সামনে থেকে। কথাটা বলে দরজা খুলতে গেলে ইরফান রেগে ফাইজের বুকে হাত দিয়ে ঠেলে দাঁতে দাঁত চেপে রাগান্বিত স্বরে বলে, আমায় রাগাস না, গেস্ট রুমে যা। ফাইজ অবাক হয়, এই ঘরে কি গুপ্তধন আছে নাকি? জীবনে তো এমন করিনি। বউ তো এর ত্রিসীমানায় থাকে না, থাকলেও তো কেউ এমন করে না। ফাইজ বিরক্ত হয়ে বলে, কি নাটক শুরু করলি? রিতা হাতে মায়রার একটা থ্রি পিস আর একটা বই নিয়ে দাঁড়িয়ে ফাইজের পাশে। ইরফান হাত বাড়ালে রিতা বিনা বাক্যে কাপড় বই ইরফানের হাতে দেয়। ফাইজ ভুরু কুঁচকে তাকিয়ে থাকে ইরফানের হাতের বই আর জামার দিকে।
দৃষ্টি সরিয়ে ইরফানের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে বলে, একটু বোঝাবি আমায়? বিলিভ মি, আমি তোর আচরণে নিজেকে গুলিয়ে ফেলছি। ইরফান কিছুই বলল না। দরজা খুলে ভেতরে ঢুকে ফাইজের মুখের ওপর দরজা লাগিয়ে দিল। ফাইজ তবদা খেয়ে চেয়ে আসে। একটু পর শুদ্ধ পাশে দাঁড়িয়ে বলে, এখানে কি করছিস? ফাইজ ইরফানের ঘরের সামনে থেকে কিছুটা সরে গিয়ে শুদ্ধর দিকে তাকিয়ে রেগে বলে, আমি বুঝলাম না, তুই আমাকে মিথ্যা বললি কেন? শুদ্ধ অবাক হয়ে বলে, কি মিথ্যে বললাম? উত্তরে ফাইজ বলছে, ইরফান তোর বউকে নিয়ে থাকতে শুরু করেছে। তুই বললি ও নাকি ওর বউকে মানে না। শুদ্ধ দ্রুত ইরফানের ঘরের দরজা বন্ধর দিকে তাকায়, আবার ফাইজের দিকে দৃষ্টি ঘুরিয়ে বলে, আর ইউ সিরিয়াস? ফাইজ শুদ্ধর পাশ কাটিয়ে যেতে যেতে বলে, ভিলেনের সাথে মজা করার মুড নেই। শুদ্ধ রেগে বলে, তোর বোনকে থাপড়ে বিয়ে করব, ওকে বলে দিস। ফাইজ ঠোঁট বাঁকিয়ে হাসল। এর বিরহ যে তার বোন কবে শেষ করবে কে জানে। ইরফান ঘরের ভেতরে গিয়ে হাতের কাপড় আর বই বিছানার ওপরে রাখে। মায়েরা বিছানার ওপরই বসেছিল। জামা আর বই দেখে অবাক হয়ে বলে, বই এনেছেন কেন? ইরফান গম্ভীর গলায় বলে, চেঞ্জ করে পড়তে বসবে। মায়েরা কাঁদো কাঁদো মুখ করে বলে, আমি আজ পড়বো না, ইনায়াপুর কাছে যাব আমি। কথাটা বলে বিছানা থেকে নেমে বাইরে বেরোতে নিলে ইরফান মায়েরার হাত টেনে তার সামনে এনে বলে, স্টুপিড, থাপ্পড় খেতে না চাইলে চুপচাপ যা বলছি করো। মায়েরা অসহায় মুখ করে রাখে। একটু ভেবে মাথা নিচু করে বলে, আমি আমার ঘরে গিয়ে চেঞ্জ করব। ইরফান এক পা এগিয়ে শার্টের হাতা গুটিয়ে রেখে বলে, ওকে ফাইন, আমি চেঞ্জ করিয়ে দিচ্ছি। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। দুপা পিছিয়ে গিয়ে দুদিকে মাথা নাড়িয়ে দ্রুত বলে, না না, আমি এখানেই চেঞ্জ করছি। গো। মায়েরা অসহায় মুখ করে তাকায় ইরফানের দিকে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আমতা আমতা করে বলে, আপনি বাইরে যান। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে ঘর থেকে বেরিয়ে যায়। যাওয়ার আগে দরজা লক করতে ভোলেনি। মায়েরার মুখ জুড়ে ভীষণ অসহায়ত্বের খেলা। ডান দিকে তাকালে ফ্লোর টু সিলিং আয়না চোখে পড়ে। মায়েরা দ্রুত পায়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। এত বড় আয়না বেশ পর্যবেক্ষণ করে দেখতে লাগলো। তার খুব পছন্দ হলো। এমন আয়না সে কখনো দেখেনি। গ্রামে বড় হয়েছে, কিভাবে দেখবে? তবে ফোনে দেখেছিল, বাস্তবে দেখেনি। এই প্রথম সামনে থেকে দেখল। আয়না থেকে চোখ সরিয়ে ঘরের অন্যান্য ফার্নিচারের দিকে তাকালো। মায়েরা ভীষণ অবাক হয়। অমন তেরা, মাথায় চুল ইয়া বড় বড় পাগল লোকের ঘর এত গোছালো কি করে হয়? কিছু ফার্নিচার সাদা আর কিছু কালো। অন্য কালারের একটা ফার্নিচারও নেই। মায়েরা তার স্বামীকে পছন্দ না হলেও তার এই গোছালো ঘর ভীষণ পছন্দ হলো। পরনে এলোমেলো শাড়ির দিকে একবার তাকালো, খুলতে চাইলো, কিন্তু ইনায়া এত এত পিন লাগিয়ে দিয়েছে। মায়েরা একটু চেষ্টা করেই রেখে দিল। বিরক্ত লাগছে তার, মাথা ব্যথা করছে। চুপচাপ গিয়ে বিছানায় শুয়ে চোখ বুজলো। বিছানার চাদরটাও সাদা। মায়েরা কিছু একটা ভেবে বিছানা থেকে নামতে চাইলো, কিন্তু মাথা ব্যথা ধীরে ধীরে বাড়তে লাগলো। তাই আবার চুপচাপ শুয়ে পড়ল। বেশ কিছুক্ষণ এপাশ ওপাশ করলো, ছটফটও করলো মাথা ব্যথায়। তার ঘরে গেলে একটা ওষুধ খেতে পারলে ভালো হতো, কিন্তু এখন উপায় নেই। কিছুক্ষণের মাঝে মায়েরা ঘুমিয়ে যায়। রাত বাজে 11টা। ফাইজেরা সবাই চলে গিয়েছে। রুমা বেগম ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দিয়েছেন। সবাই বেশ ক্লান্ত থাকায় আজ দ্রুত ঘুমিয়েছে। ইরফান তার ঘরে এসে দরজা লক করে উল্টো ঘুরে তাকালে বিছানায় নজর পড়লে চোখজোড়া বিস্ময়ে ভর করে। মায়েরা দরজার দিকে মাথা দিয়ে শুয়েছে, খাটের কিনারায় মাথা রেখে। চুলগুলো নিচে নামিয়ে দিয়েছে। কোমরের নিচ অবধি চুলগুলো মেঝেতে ছড়িয়ে লুটোপুটি খায়। মায়েরা এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে। ইরফান ঘরের ছাদের দিকে দৃষ্টি দিলে দেখল ফ্যান ছাড়া। দৃষ্টি নামিয়ে মায়ের দিকে ভুরু কুঁচকে তাকায়। ফ্যানের বাতাসে ছেড়ে রাখা চুলগুলো যেন দুলিয়ে দুলিয়ে নতুন ছন্দে নৃত্যরত। ইরফান চোখ সরিয়ে নেয়। শার্টের 3টে বোতাম খুলে ঘেমে গিয়েছে। সোফার টেবিলের ওপর থেকে এসির রিমোট নিয়ে এসি অন করলো। ফ্যানের সুইচ অফ করতে গিয়েও কি মনে করে যেন করলো না। ধীর পায়ে এগিয়ে এসে মায়েরার মেঝেতে পড়ে থাকা এলোমেলো চুলগুলো বরাবর দাঁড়ায়। সে যেখানে জামা আর বই রেখে গিয়েছিল সেগুলো সেখানেই আছে। গায়ের শাড়ির অবস্থা বেহাল। ইরফান মায়েরার কাজে বিরক্ত হয়। ফ্যানের হালকা বাতাসে মায়েরার মুখের ওপর ছোট ছোট চুলগুলো খেলা করে বেড়ায়। ফর্সা গোলগাল শান্ত মুখের বলো।
বলো আপুটা বলো। বলো আপুটা বলো। আপুতা আপুতা। আল্লাহ, আমি আসলে আমার খালামণির বাসায় আসছি, আর আমার খালামণির তিনটা ছানাপোনা। আমি যখনই পড়তে বসছি, এই যে এই যে আইসে এরকম করছে, বুঝছো? আল্লাহ, যাই হোক। ফ্যানের হালকা বাতাসে মায়েরার মুখের ওপর ছোট ছোট চুলগুলো খেলা করে বেড়ায়। ফর্সা গোলগাল শান্ত মেয়ের মুখ পানে ইরফান অনুভূতিহীন দৃষ্টিতে গভীর মুখায়বে চেয়ে রইল কতক্ষণ, নিজেও বুঝল না। মায়েরা ঘুমের মাঝে নড়াচড়া করে উল্টো হয়ে শুয়ে পড়ে। দুহাত সামনের দিকে বাড়িয়ে দিলে এক হাত ইরফানের দুপায়ের মাছ বরাবর গেলেও আরেক হাত ইরফানের হাঁটুর সাথে লেগে যায়। মাথার চুলগুলো উল্টো হয়ে নিচের দিকে ছড়িয়ে পড়ায় মায়রার ঘাড় উন্মুক্ত হয়ে যায়। ইরফান অদ্ভুতভাবে মায়রার দিকে তাকালো। তার পায়ের সাথে লেগে থাকা মায়রার হাতের দিকে একবার তাকালো। এরপর চোখ তুলে তাকালো মায়রার ফর্সা উন্মুক্ত ঘাড়ের পানে দৃষ্টি পড়লে চোখ সরিয়ে নিয়ে বিড়বিড় করে, স্টুপিড, এই বলে বেলকনিতে চলে যায়। এসি প্লাস ফ্যানের বাতাসে মায়রার শরীর ঠান্ডা হয়ে গিয়েছে। মেয়েটা ঘুমের মাঝে নিজেকে গুটিসুটি মেরে শোয়, তবুও ঠান্ডা কমে না। বারবার এপাশ ওপাশ করতে করতে এক পর্যায়ে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নেয়। ঘুম ভেঙে গিয়েছে। পিট পিট করে চোখ মেলে তাকায়, বোঝার চেষ্টা করছে সে আসলে কোথায়। ধীরে ধীরে শোয়া থেকে উঠে বসলো। দেওয়াল ঘড়িতে চোখ পড়লে দেখে 11:30 প্রায় বেজে গিয়েছে। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। আশেপাশে তাকালে ইরফানকে না দেখে দরজার দিকে তাকালো। ওই লোক কি এখনো আসেনি? আসেনি ভাবলো। এসে যদি দেখতো সে তার বিছানায় পুরো দখল করে শুয়ে আছে, নিশ্চিত তাকে দোতলা থেকে ফেলে দিত। বিড়বিড় করলো, দয়ামায়াহীন লোক একটা। ডান হাতে মাথার চুলগুলো টেনে ধরলো। মাথা ব্যথা তীব্র হারে বেড়েছে। ধীরে ধীরে বিছানা থেকে নামলো। দরজার দিকে এগিয়ে গিয়ে নিজে নিজে খোলার চেষ্টা করলো, পারছে না। এটা কিভাবে লাগাই? বিরক্ত হয় মায়েরা। পিছন থেকে গম্ভীর গলায় ইরফানের শক্ত কণ্ঠ আসে, কি করছো? ইরফানের গলা পেয়ে মায়েরা দ্রুত পিছু ফিরে তাকায়। এই লোক কখন আসলো? আমতা আমতা করে বলল, দরজা খুলে দিন। ইরফান হ্যাঁ না কিছুই বলল না, চুপচাপ মায়েরার দিকে চেয়ে আছে। মায়েরার মুখ ফোলা, চোখ দুটো হালকা লাল, ডান গালে কয়েকটা দাগ পড়েছে। মায়েরা ইরফানকে তার দিকে এমন চুপচাপ অনুভূতিহীন চোখে তাকিয়ে থাকতে দেখে চোখ নামিয়ে নেয়। আবারও চোখ তুলে তাকালে দেখে ইরফান সেভাবেই চেয়ে আছে। মায়েরা আবারও আমতা আমতা করে বলে, দরজাটা খুলে দিন প্লিজ। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে গটগট পায়ে এসে দরজা খুলে দিলে মায়েরা ঘর থেকে বেরোনোর জন্য পা বাড়লে মাথাটা কেমন চক্কর দিয়ে ওঠে। ইরফান মায়েরার ডান বাহু চেপে ভুরু কুঁচকে বলে, হোয়াট হ্যাপেন? মায়েরা চোখ বুজে বাঁ হাতে মাথার চুল টেনে ধরে। ইরফান মায়েরার নীরবতায় থমকে বলে, স্টুপিড, হোয়াট হ্যাপেন্ড? মায়েরা বিরক্ত হয়। এখন শুধু ইংলিশ ঝাড়বে আর তাকে ধমকাবে। রেগে মেগে চোখ খুলে বলে, আপনার জন্যই তো ওষুধ খেতে পারিনি। আমাকে বন্দি করে রেখেছিলেন কেন? উফ, মাথাটা আমার ছিঁড়ে গেল। ইরফান রেগে শক্ত হাতে মায়েরার হাত চেপে ধরে বলে, স্টুপিড, বাজে না বকলে থাকতে পারো না, কি হয়েছে? মায়েরা বিরক্তি নিয়ে রেগে বলে, মাথা ব্যথা করছে বুঝলেন? ও, আপনি তো আবার ইংরেজ, বাংলা বুঝতে কষ্ট হয়। হেড হেড। ইরফান শক্ত হাতে মায়েরার মুখ চেপে ধরে। আচ্ছা, এখানে ব্যাপারটা হয়েছে, মায়েরা হয়তো ইংলিশে বলার চেষ্টা করছে, হেড হেড। যাই হোক, ইরফান শক্ত হাতে মায়েরার মুখ চেপে ধরে। সেভাবে ধরেই মায়েরাকে তার ঘরে নিয়ে যায়। ড্রয়ার থেকে ফার্স্ট এইড বক্স বের করে। মায়েরা দু হাতে মুখ থেকে ইরফানের হাত সরাতে চায়, কিন্তু বরাবরই ব্যর্থ। ইরফানের ফার্স্ট এইড বক্স থেকে টাফলিন নিয়ে মায়েরার মুখ থেকে হাত সরিয়ে নেয়। মায়েরা উল্টো ঘুরে রেগে ইরফানের বুকে ধাক্কা দেয়, শুধু তার মুখ চেপে ধরে। অসহ্য লোক একটা। ইরফান মায়েরার গাল চেপে ধরে রেগে বলে, আমায় রাগিও না, এটা খেয়ে এক্ষুনি বের হবে এখান থেকে। মায়েরা বিরক্ত চোখে ইরফানের দিকে চেয়ে আসে। ইরফান মায়েরার গাল ছেড়ে দেয়। মায়েরা রেগে বলে, আমি থাকতে চেয়েছি এখানে, আপনিই তো আমাকে আপনার এই জেলখানায় আটকে রেখেছেন, অসহ্য লোক একটা। কথাটা বলে হন হন করে ঘর থেকে বেরোতে নিলে ইরফান মায়েরার হাত টেনে দাঁতে দাঁত চেপে বলে,
অবাধ্যপানা করলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দিব, স্টুপিড। মায়রার এই লোককে খুন করতে ইচ্ছে করছে। এগিয়ে এসে খপ করে ইরফানের হাত থেকে ওষুধ নিয়ে টেবিলের ওপর থেকে গ্লাসে পানি ঢেলে খেতে নেয়। ইরফানের রাগে চোয়াল শক্ত হয়ে যায়, আর নিতে পারছে না একে। মায়রাকে টান মেরে তার সামনে আনে। ফলস্বরূপ মায়রার হাত থেকে গ্লাসটা একদম ইরফানের পায়ের ওপর ঠাস করে পড়ে। পানিগুলো মেঝেতে ছড়িয়ে যায়। তবে ইরফান নির্বিকার। সে মায়রার দিকে দাঁতে দাঁত চেপে শক্ত চোখে তাকিয়ে আছে। মায়রা মাথা নিচু করে ইরফানের পায়ের দিকে তাকায়। কাচের গ্লাসটা সোজা এই লোকের পায়ের উপরে পড়ল, অথচ লোকটার কোনো হেলদোল নেই। আসলেই গন্ডার এই লোক, অনুভূতি নেই। সবচেয়ে বড় কথা, তার হাত ধরে মুখ ধরে এমন করে টেনে ধরেছে এই লোক। মাথা তুলে ইরফানের দিকে তাকালে দেখলো গিলে খাওয়া চোখে তার দিকে তাকিয়ে আছে। মায়েরা ইরফানের দৃষ্টিতে নিজের মাঝে বিদ্যমান বিরক্ত রাগ সব হজম করায় ব্যস্ত হলো। আল্লাহ জানে সে করেছেটা কি। ইরফান বাঁ হাতে মায়রার কাঁধ চেপে ডান হাতে মায়রার গলা চেপে ধরে, দাঁতে দাঁত পিষে বলে, আর ইউ ম্যাড? খালি পেটে ওষুধ খাচ্ছিলে কেন? মায়েরা অবাক হয়ে তাকায় ইরফানের দিকে। তার তো মনেই নেই সে দুপুরে খেয়েছিল। এখন 12টা বাজতে চলল। মাঝে ক্ষুধা লেগেছিল কিন্তু খায়নি, আর এমন খালি পেটে ওষুধ খেতে যাচ্ছিল। বিড়বিড় করে নিজেই পাগল, তাই আমাকেও পাগল বলছে। চোখ নামিয়ে মিনমিন করে বলে, মনে ছিল না। ইরফান মায়রাকে ছেড়ে রেগে বলে, বকবক করে তো পেট ভরিয়ে ফেলো, মনে থাকবে কি করে, স্টুপিড। মায়েরা বিরক্ত চোখে তাকায় ইরফানের দিকে। বকবক করে আবার কার পেট ভরে? যত সব আজগবি কথা। উল্টো ঘুরে নিলে ইরফান আবারও মায়রার হাত শক্ত করে চেপে রেগে বলে, আবার কোথায় যাচ্ছ? মায়েরাও রেগে ইরফানের দিকে তাকায়। তার হাত আর মুখ ব্যথা বানিয়ে দিয়েছে অসহ্য লোক। ইরফান রাগী চোখে মায়রার দিকে চেয়ে আছে। মায়েরা হতাশার শ্বাস ফেলে অসহায় কণ্ঠে বলে, দয়া করে ছাড়ুন, আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে, কিছু খেয়ে ওষুধ খাবো। ইরফান থতমত খেয়ে মায়রার হাত ছেড়ে গম্ভীর গলায় বলে, ও ইয়া শিওর গো। মায়েরা নিচে নেমে চারিদিকে অন্ধকারে দেখে। সবাই ঘুমিয়েছে বোধহয়। খাবার যে কোথায় সে তো জানে না। কোথায় খুঁজবে? টেবিলে তো পানি ছাড়া কিছুই নেই। মিটিমিটি আলোর মাঝে মায়েরা চেয়ার টেনে বসলো। এরপর 2 গ্লাস পানি খেয়ে নিল। তৃতীয় গ্লাস পানি ঢালার সময় পাশ থেকে ইরফানের শক্ত কণ্ঠ পায়, থাপ্পড় খাওয়ার জন্য এত উতলা? মায়েরা ধরফর করে চেয়ার থেকে উঠে দাঁড়ায়। কয়েক হাত দূরত্বে দাঁড়ানো ইরফানকে ঝাপসা দেখল। মায়েরা ভুরু কোঁচকালো। ওপর থেকে নিচে আসলো কখন? ইরফান দাঁতে দাঁত চেপে বলে, খাবার কই? মায়েরা মিনমিনি কণ্ঠে বলে, খুঁজে পায়নি। ফ্রিজ চেক করেছিলে? মায়েরা ভাবে, তাই তো, আসলেই তো তার ঘুম পাচ্ছে। টেবিল থেকে ঝটপট খেয়ে নিত, আবার কে খুঁজতে যাবে? তাই পানি খেয়ে পেট ভরিয়ে ওষুধ খেতে যাচ্ছিল। মায়েরা চুপ থাকা ইরফান আরও রেগে যায়। ধমকে বলে, আনসার মি, স্টুপিড। মায়েরা কেঁপে ওঠে। এই লোক তার পিছু ছাড়ছে না কেন? অসহ্য একটা। বিড়বিড় করতে করতে ফ্রিজ খুললে দেখতে পাই একদম সামনে একটা প্লেট। ইরফান ডাইনিংয়ে লাইট জ্বালিয়ে দিয়েছে। মায়েরা প্লেটের ঢাকনা সরিয়ে বুঝলো হয়তো তার শাশুড়ি মা তার জন্য সাজিয়ে রেখেছে প্লেটটা। ধীর পায়ে এগিয়ে এসে চেয়ারে বসে খেতে শুরু করলো। আর চোখে বাঁ দিকে তাকালে ইরফানকে দাঁড়িয়ে থাকতে দেখে খাওয়ার গতি কমালো। এভাবে তাকিয়ে থাকলে খাওয়া যায়? কিছুক্ষণ খাবার নেড়েচেড়ে ঘাড় বাঁকিয়ে থেমে থেমে বলে, আপনি যান। ইরফান ভুরু কুঁচকে তাকায়। এগিয়ে এসে মায়রার পাশের চেয়ারে বসে পড়ে। মায়রা থতমত খেয়ে যায়। ইরফান ফোন স্ক্রল করতে করতে গম্ভীর গলায় বলে, ফিনিশ ইট জাস্ট। মায়রা তার প্লেটের দিকে তাকায়, মুখটা অসহায়। ডান দিকে সরে এসে একদম চেয়ারের কোনায় বসে আর চোখে ইরফানের দিকে তাকায় একবার। ইরফান 2 হাত মেলে টেবিলের ওপরে রাখা তার হাত মায়রার হাতের সাথে লেগেছে। মেয়েটা বাম হাতে নামিয়ে তার কোলের ওপর গুটিয়ে রাখলো। আর একটু চেপে যেতে চাইলে ইরফান ফোনে দৃষ্টি নিবদ্ধ রেখেই গম্ভীর গলায় বলে, মেঝেতে বসে খেতে চাইছো? মায়েরা চেয়ার থেকে আরেকটু সরতে গিয়ে পড়তে নিলে টেবিলের কোণা ধরে নিজেকে সামলে নেয়। ইরফান বিরক্ত চোখে মায়রার দিকে তাকায়। চোখ মুখে তীব্র বিরক্তির সাথে রাগ। মায়রার কাঁদতে ইচ্ছে করছে। আমতা আমতা করে মুখ ফসকে বলে, আপনি প্লিজ যান, আপনাকে ভূতে ধরেছে। ইরফান দাঁতে দাঁত চেপে বলে, হোয়াট? মায়েরা কেঁপে ওঠে। এরই মাঝে ইরফানের ফোনে কল আসলে ইরফান দৃষ্টি সরিয়ে ফোনের দিকে তাকায়। এরপর চেয়ার থেকে উঠে প্যান্টের পকেটে ডান হাত গুজে দাঁড়ায়।
বাঁ হাতে কল রিসিভ করে ফোন কানে ধরে সিরিয়াস হয়ে কথা বলতে থাকে। মায়েরা একটু স্বস্তি পায়। দ্রুত গপাগপ করে খেয়ে খাবার শেষ করে। তার ভয় লাগছে, ভাবছে ইরফানের ওপর কোনো জিন ভর করেনি তো। এর চেয়ে ঠাস ঠাস করে মেরে দেওয়া ইরফানই ভালো, কম ভয় লাগতো। কিন্তু এখন জিনের কথা ভেবে মায়েরার প্রাণ যায় যায় অবস্থা। খাবার শেষে ওষুধটা খেয়ে এক দৌড়ে তার ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেয় মায়েরা। তার মনে হচ্ছে হয় ইরফানকে জিনে ধরেছে, নয়তো তার এতবার মুখ ফসকে পাগল বলে আল্লাহ তার কথা কবুল করে নিয়েছে, তাই ইরফান তার সাথে অস্বাভাবিক আচরণ করছে। ইরফান কথা বলার মাঝেই দেখলো মায়েরার দৌড়ানি। ফোন কেটে গম্ভীর চোখে মায়েরার ঘরের বন্ধ দরজার পানে চেয়ে রইল কিছুক্ষণ। বিড়বিড় করলো, স্টুপিড বাদর,